বাগচি কি বলবেন? আজকে মমতা ব্যানার্জির অবস্থাটা দিল্লিতে ওই অনেকটা শোলে সিনেমায় আসরানির মতন ছিল। ও জেলের মধ্যে বলেছিল না, আধে ইধার যাও আধে উধার যাও বাকি মেরে পিছে আও। তো পেছনে তাকিয়ে দেখছে কেউ নেই, না আছে ডান দিকে বাঁ দিকে, না আছে পেছনে কেউ। তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন সমস্তটাই একা। মানুষের তো ওজন বুঝে কথা বলা উচিত। আমি যদি এখান থেকে একটা আঁকছি নিয়ে ভাবি চাপ ছুঁয়ে ফেলবো, সেটা তো সম্ভব না। উনি নাকি ইন্ডিপেন্ডেন্ট প্রসেসটাই হচ্ছে যে আইদার অফ দি হাউসের 1/4 অফ দি মেম্বারদের তাদের সাইন লাগে। তো এখন মমতা ব্যানার্জি ছাড়া আর কারা এই প্রস্তাবে সমর্থন করছে আমি জানি না, কেউ তো এখন অব্দি প্রকাশ্যে এসে কিছু বলেনি। তো সেটা করতে গেলে আমি ধরে নিলাম তারা এদিক ওদিক সেদিক যত রাজ্যের দুনিয়ার চোরছাচর গুলোকে এক জায়গায় করেও নিল। কিন্তু আলটিমেটলি এটাকে পাস করতে গেলে হাউসের 2/3 মেজরিটি লাগবে, বোথ দি হাউসেস, সেটা রাজ্যসভা বা লোকসভা, যেটা আগামী 50 বছরে এই সমস্ত চোরছাচরদের পক্ষে সম্ভব না। তো আলটিমেটলি এগুলো কোনো মানে নেই, মাথা নেই, মুন্ড নেই। কালকে হঠাৎ করে দেখা গেল ওখানে গিয়ে যা পারছেন করে যাচ্ছেন, দিল্লির রাস্তায় যা খুশি তাই করছেন। ভালো লাগে না আমাদের দেখতে, মানুষ হাসি ঠাট্টা করছে চতুর্দিকে। বাইরের রাজ্যের লোকেরা হাসি ঠাট্টা করছে, বলছে দিদি ওখানে ওরকম ওই ড্রাকুলার মতন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, লোকজন হাসি ঠাট্টা করছে। একটা কালো রঙের, সবাই কালো রঙের জামা কাপড় পরে, সার্কাস পার্টি নাকি লোকে বুঝতে পারছেন। তো এখন বিষয়টা হচ্ছে, দেখো বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সমস্যার মধ্যে আছেন। এই সুপ্রিম কোর্টে উনি যে এফিডেভিট দিয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর ওই টিভির সামনে যে বড় বড় ভাষণ ছিল, সেটা সুপ্রিম কোর্টে বিষয়টা কি খুব চুপসে গেছে। বলছে কি না, ইডি নাকি মারধর করেছে অফিসিয়ালদের। এতগুলো প্রেস মিডিয়া ছিল, এতজন ছিল, কোথাও কেউ কোথাও এটা দেখাতে পেরেছে যে ইডির অফিসিয়ালসরা বা সেন্ট্রাল ফোর্সের যারা লোকজনরা ছিল, কোন রাজ্য সরকারের কোন পুলিশ বলুন বা কোন অফিসিয়ালস বলুন, কেউ কাউকে অ্যাসল্ট করেছে? মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি কিছুই না, ওখানে গিয়ে সবাই ডেটাগুলো রিট্রিভ করেছে, এ করেছে, ইডি নাকি সমস্ত এগুলো চুরি করতে এসেছিল ডেটাগুলো, এবং তিনি নাকি কিছুই নিয়ে যান। যেটা মুখ্যমন্ত্রীর মানে আলটিমেটলি টিভিতে আমরা যা দেখেছি, যার সঙ্গে সম্পূর্ণ একটা স্ট্যান্ডের ভেরিয়েশন। তো এই এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা পড়ার পর না মানে কৌস্তভ, এটা আমি একটু যে কোনো অবাক কেউ হচ্ছি। কি পেশার আমি সাথে যুক্ত নয় কৌস্তভ, আমি সবাই। তোমাকে একটু থামাচ্ছি। আমি একটু অবাক হচ্ছি কারণ ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো রয়েছে, আমিও সংবাদ মাধ্যমে দেখেছি এবং আমাদের চ্যানেলেও যে বাইট আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর পরে একটা ফাইল হাতে করে নিয়ে তিনি যে বাইটটা দিচ্ছিলেন, সেই বাইটটা একবার আমি চালানোর জন্য বলবো। এটা 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 মানে একদম চালাও, তাহলে ক্লিয়ারলি মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যে কথা বলেছে ধরা পড়বে। একদম একদম একবার একটু শুনে নি। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disks, ম্যাডাম তাকে একটু সোজা করুন। phone, hard disk. কৌস্তভ বাগচি, যদি ইডির পারমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাইলগুলো নিয়ে আসেন, তাহলে ইডিকেও জবাবদিহি করতে হবে যে হঠাৎ করে আমি কালকে একটা ইডি রেডের মাঝে ঢুকে ফাইল ল্যাপটপ যা মনে হলো আমি নিয়ে চলে আসবো, আর ইডি পারমিশন দেবে, সিআইএসএফ পারমিশন দেবে? এটা কি ধরনের কথা? মানে কত কাঁচা মাথা, কত কাঁচা বুদ্ধির কাজ। তাহলে ইডি গিয়ে মামলা করতো? ইডি যদি পারমিশনই দিত, ইডি গিয়ে মামলা করতো? মমতা ব্যানার্জি লিখছে প্যারাগ্রাফ নাম্বার 9 এসএলপি, the petitioner stand accused of committing very serious illegality, namely theft of confidential data belonging to the political party of which the answering respondent, মানে মমতা ব্যানার্জি is the chairperson, by trespassing on the office of a contractor of the party, মানে আইপ্যাক এর কথা বলছে, for more than 5 years under the pretext of conducting a search. In the process, they have also obstructed and assaulted state police officials who were going about their duty. আমাকে বলো তো ময়ূক, একটা এতগুলো টেলিভিশন ক্যামেরা ছিল বা এতগুলো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বা উনার সাথে যে সমস্ত পুলিশের লোকজনরা ছিল, কাউকে অ্যাসল্ট করার অভিযোগ, আমি ইডির কেউ নই, আমার বলার কোনো এখতিয়ার নেই, কিন্তু আমি বলছি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে তিনি এত মিথ্যা কথা কি করে বলতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার পুলিশের সহযোগীদের কেউ যদি সেদিনকে মারতো, মুখ্যমন্ত্রী ছেড়ে দিতেন? সেদিনকেই তো ভূতের কীর্তন শুরু করে দিতেন ওখানে। সেদিনকে একটা প্রেস মিডিয়ায় এই ধরনের কোন বক্তব্য মুখ্যমন্ত্রীর আছে যে আমাকে বা আমার লোকজনদেরকে, আমার পুলিশের লোকজনদেরকে মেরেছে? অথচ এসএলপি তে তিনি এই বক্তব্য লিখছেন। আমি এইটুকু বলতে পারি যে এই সম্পূর্ণ ব্ল্যাটেন্ট মানে এই এত মিথ্যে কথা সুপ্রিম কোর্টে উনি অন রেকর্ড রেখেছেন ঠিকই, কিন্তু এতে করে উনি বাঁচবেন না।
তিনি যে অন্যায়টা করেছেন এবং তিনি এখন এটা বুঝতে পারছেন যে মানে তেনার সামনে একটা ভয়ঙ্কর বিপদ, একটা সমূহ বিপদ তার সামনে, যার জন্য তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন, একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে। উদ্ভ্রান্তের মতন ছুটে বেড়াচ্ছে, এ করছে, দেখাচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, দলের লোকেদের তাকিয়ে তুলছে, যে কোনো মুহূর্তে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করতে চাইছে। মুখ্যমন্ত্রীকে বলো, মুখ্যমন্ত্রী আপনি যত অরাজকতার পরিস্থিতি তৈরি করতে চান না কেন, বাংলার মানুষ আপনাকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার শেষের দিন ঘনিয়ে এসছে। ঠিক। মুখ্যমন্ত্রী তাই যেন তেন প্রকারের এই গোটা প্রক্রিয়াটাকে ভেস্তে দিতে চাইছে। নির্বাচনী প্রক্রিয়া বলো, সেটা ইলেকশন কমিশনের এসআইআর এর প্রক্রিয়া বলো, কোনো মাথা নেই ময়ূক। এই কথা আমি একাধিকবার বলেছি যে কোন লজিক্যাল মানুষের মৃত ভোটার তালিকায় থাকবে না, এই নিয়ে কার কি বক্তব্য থাকতে পারে? আমার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বা অন্য দেশের নাগরিকরা আমার ভোটার তালিকায় থাকবে না, এটা কোন লজিক্যাল মানুষের এই নিয়ে আপত্তি থাকতে পারে? ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটাররা ভোটার তালিকায় থাকবে না, এটা নিয়ে কোন সুবুদ্ধি সম্পন্ন লজিক্যাল মানুষের এই নিয়ে আপত্তি থাকতে পারে? আমি এই কথা বলছি ময়ূক, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে এসআইআর এর নোটিশ নিয়ে অনেক জায়গাতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। একটাও এর বিরুদ্ধে বলেছি যে ইলেকশন কমিশনকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলো দেখা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, কনস্টিটিউশনাল বডিকে এভাবে করা যায় না। ঠিক। উনি বলছেন ইমপিচমেন্ট করবেন, মুখ্যমন্ত্রী ইমপিচমেন্ট করা মানে ধরো। হ্যালো, একদম একদম কৌস্তব, আমি একবার রাজশ্রীর থেকে এই বক্তব্যটা নেব। মানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট, আর অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় বহাল তবিয়তে আবার ফিরছেন, মানে এটা অদ্ভুত চোখে লাগছে ব্যাপারটা। ময়ূকদা, জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চাওয়ার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়া উচিত ছিল। না, ওনার কাছে রাজীব নাম্বার আসে- নেই কিন্তু, মানে এখন অবধি জ্ঞানেশ কুমারকে না, না, ইমপিচ করতে হলে ওনার কাছে- বিজেপিরও অনেককে বলতে হবে। হ্যাঁ, নাম্বার ওনার কাছে নেই, নাম্বার এই জীবনে ওনার কাছে হবেও না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি তো রাজীব হাসিনার ইমপিচমেন্ট চাইতে পারতেন। ওনার তো চাওয়া উচিত ছিল রাজীব কুমারের ইমপিচমেন্ট চাওয়া উচিত ছিল। অপসারণ করা উচিত। ওনার তো চাওয়া উচিত ছিল বিভিন্ন যে সমস্ত এই যে রূপেশ কুমার, তারপরে এই যে ইন্দিরা মুখোপাধ্যায়, এই যে আইএএস আইপিএস অফিসার যারা আছে, যারা ক্রপ ছবি আর্জি করে, ফর্জড মিথ্যা ছবি এরকম ভাবে তুলে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল, তাদের ইমপিচমেন্ট চাওয়া উচিত ছিল। তাদের ইমপিচমেন্ট চাইলেন না কেন? প্রশ্ন এখানে আপনি আচরি অন্যের শেখা, এখানে হচ্ছে হাওয়া গরম। এটা আর কিচ্ছু না ময়ূকদা, এটা হচ্ছে শুধুমাত্র উনার দল যে হারছে এটা উনি বুঝেছেন। এবার পশ্চিমবঙ্গে উনার যে সমর্থকরা, তারা যাতে ভোটের টাইমে অন্তত মাথায় হাত দিয়ে বসে না পড়ে, ওই চাগিয়ে রাখার জন্য এই নাটকটাকে দিল্লিতে গিয়ে করতে হবে। আর দেখো, সমস্ত জায়গায় ওই ডিজিটাল গাধাগুলোকে লেগিয়ে দিয়েছে। দিল্লি গেছেন দিদি, দিদি দিল্লিতে লড়ছেন, দিদির আওয়াজে হাওয়াই চটিতে দিল্লি থরথর করে কাঁপছে। এসব নাটক নাবন্তা, এইসব ন্যারেটিভ তৈরি করে এইসব কথা বলে কোনো ক্রমে নিজের ভোট বেসটাকে, নিজের সমর্থকদের দিয়ে, বাবা আমি আছি, আমরাই ক্ষমতায় আসবো, তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা আবার চুরি করতে পারবি, আবার বোমাগুলি বাঁধতে পারবি। এই কথাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে ভোটের টাইমে বুথে বসার লোক পাবে না। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে যায়, বুথে বসার তৃণমূল একটা লোক পাবে না, প্রচারের লোক পাবে না, পতাকা বাঁধানোর জন্য কারোর সাহস হবে না লোকে বেরিয়ে ভোটের প্রচার করার জন্য। এটা কি মমতা বুঝতে পারছেন না? আর বাদ বুঝতে পারছেন? মানে ওই ভাইপোর মুখটা দেখুন, ওই চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোরের মুখটা দেখুন, পাশে বসে আছে ছুচোর মতন করে। বেশ বেশ, আমি ব্যক্তিগত আক্রমণ না করে আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি বলেছেন একবার শুনবো। আমার মনে হয় ওই আজকে সুপ্রিম কোর্ট ছিল তো, উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছু একটা হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে, মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সন্ময় বন্দ্যোপাধ্যায়, যে কথাগুলো বিজেপি বা বিরোধী দলনেতা বলছেন, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি, মানে এটার পসিবিলিটি থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারেন? মানে চান্সেস 1% হলেও কি আছে?
না দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন ভিকটিম কার্ড খেলতে, যে দিল্লির পুলিশ ওকে একটু ঠেলা মারুক, উনি একটা হসপিটালে ভর্তি হয়ে যাবেন, একটা হুইল চেয়ার নিয়ে ফ্লাইটে উঠবেন, অখিলেশ যাদব থেকে রাহুল গান্ধী সবাই দেখা করতে যাবেন, এইটা উনি পেলেন না। কিন্তু আমি একটা তথ্য তোমাকে একটু বলি, তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে বলছে যে বঙ্গভবনে ঘরে ঘরে ঢুকে দিল্লির পুলিশ সার্চ করেছে। আচ্ছা, বঙ্গভবনের ভেতর তো সিসিটিভিতে মোড়া। সাকেত গোগেলকে যখন অ্যারেস্ট করতে গিয়েছিল দিল্লি পুলিশ, আমরা তো সেই সিসিটিভি ফুটেজটা দেখেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আজকে সিসিটিভিটা আনলেন না কেন, যে বঙ্গভবনের সমস্ত রুমগুলোকে সার্চ করতে গিয়েছেন? আসলে মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলাটা ওটা একটা হ্যাবিচুয়াল লায়ার, তো বলে তো মিথ্যে কথা বলেছেন এবং বঙ্গভবন নিয়েও বলেছেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। ইমপিচমেন্ট কি ছেলে খেলা ব্যাপার? কৌস্তব রাইটলি বলছিল 2/3 মেজরিটি দরকার, যেটা নেই। ইনস্পাইট অফ দ্যাট তিনি চাইছেন, ইমপিচমেন্ট চাইছেন। তার কারণ কি জানো তো? আমার খুব বহুকাল আগে আমাদের অফিস স্পোর্টসে আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে বাচ্চা ছেলে কোনো কিছুতেই প্রাইজ টাইজ না পেয়ে শেষ পর্যন্ত সরাসরি এসে যেখানে প্রাইজ দেওয়া হচ্ছিল চাইছিলেন যে আমাকে কোনো একটা প্রাইজ দেওয়া হোক, এবং তাকে একটা কনসোলেশন প্রাইজ দেওয়া হয়েছিল। এখন দিল্লির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কনসোলেশন প্রাইজ চাইছেন। তার কারণ গত দুদিন ধরে যে 300-350 ডেলিগেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের এক্সচেকারে যে কয়েক কোটি টাকা খরচা করে যে নাটক অলিক কুনাট্যরঙ্গ করলেন, শেষ পর্যন্ত তার হাতে রইল কি? পেন্সিলটাও রইল না। কোন বিরোধী রাজনৈতিক নেতা তোমার কথা অনুযায়ী কেউ দেখা করতে পর্যন্ত এলো না। সংসদে সারা ভারতবর্ষের এত রাজনৈতিক নেতা উপস্থিত, কেউ তাকে পাত্তা পর্যন্ত দিলেন না। তার কারণ সারা ভারতবর্ষে মিডিয়া তাকে বয়কট করেছে, এবং ইন্ডিজোটের সতীর্থরাও বুঝতে পারছেন এটা ভাড়াম্ব করতে উনি দিল্লিতে গেছেন। প্রশ্নটা হলো যে যদি ইমপিচমেন্ট প্রস্তাব বলে কয়ে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে একটা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা হলো, আচ্ছা তাহলে ওয়েস্টেজ অফ টাইম অফ দ্য পার্লামেন্ট হবে না? পার্লামেন্টে তো একে সময়ের অভাব। সেই পার্লামেন্টে যখন এই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা হবে ঘন্টার পর ঘন্টা, তখন ওয়েস্টেজ অফ টাইম হবে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট এটা জেনে যে 2/3 মেজরিটি আমার হাতে নেই। তো প্রশ্নটা এখানে, প্রশ্নটা আরেকটা জায়গায় তুমি রাইটলি পয়েন্ট আউট করছিলে। আচ্ছা, পার্থকে একাধিক স্ট্যান্ডিং কমিটি রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করে, পারতেন জ্যোতিপ্রিয় মল্লিককে বহিষ্কার করতে, তিনি বহাল তবিয়তে এখন বিধানসভা করছেন। পারতেন কেষ্ট মন্ডলকে, তিনি বহাল তবিয়তে এখন বীরভূম জেলার নেতৃত্বে রয়েছেন। পারতেন মানিক ভট্টাচার্যকে, তিনি এখনো বহাল তবিয়তে বিধায়ক রয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের লেভেলে যত কিছু করাপশন, যারা জেল খেটেও এসছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান হচ্ছে এরা সৎ, এরা ভুল করে জেলে কেউ পাঠিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।